সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকের আয়োজনে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা লিটন মাহমুদ। লিটন ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা এই চ্যানেলে যারা কর্মকর্তা বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে ডাকসু নির্বাচন চলছে। ডাকসু নির্বাচন নিয়ে সবার একটি আগ্রহ রয়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী যেসব আন্দোলন, এমনকি 24-এর যে গণ অভ্যুত্থান, সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কার্যকর ভূমিকা রয়েছে। যে কারণে ডাকসু নির্বাচনটিও খুবই প্রত্যাশিত একটি নির্বাচন। কেননা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে কিভাবে ছাত্রদেরকে পদদলিত করা হয়, ছাত্রদেরকে নির্যাতন করা হয়েছে। সেই সব নির্যাতনের বর্ণনাও আমরা শুনেছি ইতিমধ্যে। এইসব প্রেক্ষাপট পেরিয়ে যখন 5 আগস্টের পর নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে, এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যে প্রাইভেট এবং পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেসব ক্যাম্পাসগুলোতেও কিন্তু মানুষের একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে আগের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ যে ক্যাম্পাসগুলোকে কুক্ষিগত করে রেখেছিল তাদের ছাত্রলীগ দিয়ে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটি সুযোগ তৈরি হয়েছে। তো এমন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি? শুরুতে আমরা সেটি জানতে চাইব। সত্যিকার অর্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং তার আগে 52-র যে ভাষা আন্দোলন এবং পরবর্তীতে ধাপে ধাপে যে পাকিস্তানি শাসনামলে আমাদের যে লড়াই সংগ্রাম, সেখানে বিশেষ করে ছাত্রদের একটা বড় ভূমিকা রয়েছে। তো সেই ভূমিকার কারণেই আমরা সবসময় ছাত্র রাজনীতিকে আমরা গুরুত্ব দিচ্ছি এইভাবেই যে যারা একসময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল তারা আস্তে আস্তে তারা জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে এবং সেখান থেকে আমরা জাতীয় অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা পেয়েছি যারা দেশের সেবা করার সুযোগ পেয়েছে, দেশের নেতৃত্ব দিয়েছে। গত প্রায় 17টি বছর হাসিনার শাসনামলে বিশেষ করে এই সকল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রলীগের যে তাণ্ডব, তাদের যে প্রতিহিংসা রাজনীতি, সেই রাজনীতিতে এদেশের যে ছাত্র রাজনীতিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যেটি আর বলে আর শেষ করা যাবে না। তারপরও 5ই আগস্টের সেই সফল একটি বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে ডাকসুর যে নির্বাচন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা এটিকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। তারপরও এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের একটা প্রত্যাশা ছিল যে এই গভর্নমেন্ট তাদের উপরে যে মূল যে দায়িত্বটা, জনগণ তাদের দিকে তাকিয়ে আছে একটি জাতীয় নির্বাচনের জন্য। জনগণ আশা করে যে অল্প সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন হবে, আর জাতীয় নির্বাচন না হওয়ার কারণে এই বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলিকে এই গভর্নমেন্ট ফেস করতে পারছে না। কারণ এই সমস্যাগুলিকে ফেস করার জন্য অবশ্যই একটি নির্বাচিত গভর্নমেন্ট দরকার। এটা কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। ডাকসু নির্বাচন দিয়েছে অনেকদিন পরে। আমরা আমাদের বিএনপির আমাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে। অত্যন্ত যোগ্য এবং জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ছাত্রনেতা, যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত জনপ্রিয়তা এবং শুধু ছাত্রদল নয়, সকল শ্রেণীর সকল মতাদর্শের ছাত্রদের মধ্যে যাদের ব্যাপক জনপ্রিয়তা, এরকম বেছে বেছে ছাত্র নেতাদের দিয়ে একটা প্যানেল জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই
তারা তাদের ভোটের মধ্যে দিয়ে তাদের আগামী দিনের ডাকসুর নেতৃত্ব বেছে নেবেন। সেখানে আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক ঐতিহ্য রয়েছে, অবদান রয়েছে। বিগত শেখ হাসিনার 17টি বছর ছাত্রদলের নেতাকর্মীরা যে জুলুম, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, আমি মনে করি সেই কথাটা বিবেচনা রেখে সাধারণ ভোটাররা তাদের সিদ্ধান্ত নেবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যে ত্যাগ করেছে, আমি যদি অল্পতেও বলি, বেশি পিছনে আমি যাব না, যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যে শহীদদের সংখ্যা, সেই সংখ্যায় আমাদের অন্য অন্য দলের থেকে আমাদের সংখ্যাটা অনেক বেশি। তো এই জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে, তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান, তাদের ভূমিকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদের ত্যাগ, তাদের আত্মহতি, সকল বিষয় বিবেচনা রেখে ছাত্র দলের প্যানেলের পক্ষে তারা রায় দেবেন। ধন্যবাদ। কিন্তু একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হলো যে আমরা যদি স্বাধীনতার আগের যে ডাকসু নির্বাচন কিংবা স্বাধীনতার পরবর্তীতে 90 আমরা উদাহরণ হিসেবে টানতে পারি, এখানে কিন্তু একটি অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট ছিল। যেমন 71 বা মহান মুক্তিযুদ্ধের আগে সরকার বিরোধী একটি সেন্টিমেন্ট ছিল, যে পাকিস্তানিদের নিপীড়ন, নির্যাতন এর বিরুদ্ধে একটি মনোভাব ছিল। সেই মনোভাবের বিপক্ষে শিক্ষার্থীরা রায় দিয়েছে। আবার 90-তে যদি বলি, স্বৈরাচারের বিরুদ্ধে একটি মনোভাব ছিল। স্বৈরাচারের বিরুদ্ধে যারা একটি ছাত্র ঐক্য প্ল্যাটফর্ম ছিল, আমরা যেভাবেই দেখি না কেন, কিংবা ছাত্রদের যে প্রতিনিধি ছিল, সেখানে যারা যারা নেতৃত্ব দিয়েছে তারা বিজয়ী হয়েছে। কিন্তু এখন কিন্তু সেই সরকার বিরোধী মনোভাব নেই। এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠনই সমান সুযোগ সুবিধা ভোগ করছে। এখানে লড়াইটা হলো আদর্শের, ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের, ছাত্র শিবিরের ছাত্র দলের সাথে আবার এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে সেটির, আবার এদের সবার সাথে বাম ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, তাদের একটি আদর্শের লড়াই। অর্থাৎ ভোটারদেরকে কারা একটি কি বল ইশতেহার বলি আমরা, যা বা আকাঙ্ক্ষা পূরণের যে স্বপ্ন দেখাবে, সেই স্বপ্নটা দেখিয়ে আসলে কে ভোটারদেরকে টানতে পারে। অর্থাৎ একটা স্পষ্ট আদর্শের লড়াই, আদর্শিক রাজনীতি বলতে আমরা যেটা বুঝি সেই লড়াই। সুতরাং এই নির্বাচনে জয়ী হওয়াটা কি একটু বেশি চ্যালেঞ্জ কিনা যে কোনো ছাত্র সংগঠনের জন্য? আমি সুনির্দিষ্ট কারোর জন্য বলছি না। আপনার কি মনে হয়? না, ঠিক আছে আপনার কথা। এখানে একটা বিষয় আমি আবার একটু বলতে চাই। অবশ্যই আমি আমাদের যে সংগঠন, আমাদের যে ছাত্র সংগঠন বিএনপির, বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কথা বলবো। গত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার পরিচয়কে প্রকাশিত করে মানুষের কাছে জানান দিয়ে সে কিন্তু রাজনীতি করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি বলেন, কেন্দ্রীয় কমিটি বলেন, আমাদের প্রতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি বলেন, আমাদের ঢাকা মহানগর বিভিন্ন থানা বা ওয়ার্ড, এখানে যারা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং কর্মী বা কমিটি, এটি কিন্তু ওপেন ঘোষণা হয়েছে। এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু গোপনে সংগঠনটি করেনি। তারা স্ব এলাকায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা তাদের জানান দিয়ে তারা রাজনীতি করেছে। মানুষ বা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা জেনেছে যে এই ছেলেটা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে। এখানে আমার একটা কথা, যে ইসলামী ছাত্র শিবির আজকে যারা দেখছি, তারা একসময় তাদের সংগঠনের পরিচয় না দিয়ে তারা ছাত্রলীগের পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে। তারা নিজেরাই কথা বলে স্বীকার করেছে যে আমরা একসময় ছাত্রলীগের পোস্ট পদবি হোল্ড করতো বা তাদের পরিচয় তারা রাজনীতি করতো। কেন করব? আমি যদি আমার দলকে ভালোবাসি, আদর্শিকভাবে আমি মনে করি যেটা আমার সংগঠন, আমার যতই ঝুঁকি থাকুক না কেন, আমার যতই বাধা বিপত্তি থাকবে না কেন, আমি এই সংগঠনের কার্যক্রম জানান দিয়ে করব। আমি বলবো যে এই সংগঠনটা আমি করি, আমি সংগঠনে এই পোস্টে রয়েছি। সেখানে ইসলামী ছাত্র শিবির তারা ছাত্র লীগের পোস্ট হোল্ড করেছে,
ছাত্রলীগের মিছিল গিয়েছে, ছাত্রলীগের সেই ছবিগুলি তাদের এখন আমরা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা বলে আমরা এখন ছাত্র শিবির করি। তা আপনারা কি আদর্শিকভাবে কোন দল করছেন, কি করছেন, এটা আজকে আমাদের কাছে প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাখছে এখন, যে আপনারা আওয়ামী লীগের ছাত্রলীগের জুলুম নির্যাতনের কাছে আপনারা নতি স্বীকার করেছেন। আপনারা বলতে পারেননি আমি ছাত্র শিবির করি, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতাকর্মী বলতে পেরেছে, সাহস করে বলেছে যে আমি জাতীয়তাবাদী ছাত্র দল করি। এর জন্য আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের কোনো নেতাকর্মী নাই যার বিরুদ্ধে মামলা না রয়েছে। আর কারাগারে তো আমাদের নেতাকর্মীরা কারাগারে গিয়েছে, আবার আমাদের সেই ছাত্র নেতারা কারাগার থেকে বেরিয়ে আবার দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে। তাই সেখানে কিন্তু সাধারণ ছাত্ররা এই জিনিসটা কিন্তু তারা ভেবে দেখবে অবশ্যই, আমি মনে করি। মানে বিএনপি এবং ছাত্রদল যে সংগ্রাম 17 বছর করেছে, সংগ্রাম করতে গিয়ে তারা যে গুম খুনের শিকার হয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেখানে তারা পিছপা হননি। এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ অবগত যে বিএনপি এবং বিএনপি সমমনা যারা রয়েছে তারা রাজপথে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিভাবে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার দলেরও তো কিছু ভুলভ্রান্তি আছে। যেমন 5 আগস্টের পরে আমরা দেখেছি দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে, যদিও একটি বড় রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, এত বড় রাজনৈতিক দল, বিভিন্ন পর্যায়ে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা আজকেও দেখলাম কিশোরগঞ্জে যুব দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে, 1 জন নিহত হয়েছেন। বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ আমরা দেখি। তো এই ধরনের অভিযোগ, নেতাকর্মীদের এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, আপনারা 31 দফা প্লাস আগামী দিনে যে পরিবর্তনের বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সেটি আসলে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? 31 দফা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এটি জাতির সামনে উপস্থাপিত হয়েছে। বর্তমান সরকারের যে সংস্কার, সেই সংস্কারের যে দফা, তার সাথে 31 দফার কিন্তু একটা মিল আছে। তাই মিল আছে এরকম যে এই দফাটা কিন্তু আমাদের আগের, আপনারা আগে দিয়েছেন, 2023 সালে দিয়েছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের জনগণের মতকে প্রাধান্য দিয়ে বিএনপি সবসময় তার কর্মসূচিগুলো গ্রহণ করে। বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে কিছু ঘটনা, এটিকে আমি একেবারে অস্বীকার করব না। বড় একটি রাজনৈতিক দল, তবে দল এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে কিনা এটা দেখতে হবে। যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মোতাবেক আমাদের ওই সকল জায়গার অভিযুক্ত যে যারা রয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য। এরকম সংখ্যাও কম নয়। তবে আর একটা বিষয় রয়েছে যে আমরা এটাও দেখেছি যে অভিযোগ দেওয়ার পরে আবার যখন আমরা সেখানে তদন্ত করা হয়েছে, তদন্ত করার পর দেখা গেছে যে সে এই কাজের সাথে ওইভাবে সম্পৃক্ত ছিল না। এরকম ঘটনাও কিন্তু রয়েছে। আর আমাদের বিরুদ্ধে একটা বড় ধরনের অপপ্রচারও আছে, যেটা একটি সংগঠন, তাদেরকে অনেকে গুপ্ত সংগঠন বলে, তারা গোপনে থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক রাজত্ব আছে, তারা এগুলি করছে। তো এই জন্য আমি যে আমার ভুল ভ্রান্তিগুলো আমি চেপে যাব তা না, আমার দলও কোনো দিন সেগুলা সবসময় গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে। আর যারা দলের বদনাম করে, এরকম কিছু অনুপ্রবেশকারী সুবিধাভোগী লোক সবসময় এরকম বড় একটা দলের সাথে মেশার চেষ্টা করে। আর 5ই আগস্টের পরে এই দেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে ফেরার জন্য এই ধরনের সুবিধাভোগীরা অবশ্যই তারা চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় তারা সফল হয়ে আমাদের কিছু বদনাম তারা করেছে, কিন্তু দল কিন্তু কাউকে ছাড় দেয়নি। সেখানে কিন্তু দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করেছে। আর আরেকটি দলের কথা আমি বলবো, যারা আমাদের বিরুদ্ধে এরকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে আমাদের বদনাম করার চেষ্টা করছে, বিভিন্ন ঘটনাকে, ছোট ঘটনাকে বড় বানিয়ে কালারিং করে আমাদেরকে প্রতিপন্ন করার চেষ্টা করছে। প্রতিপক্ষ তো এই সুযোগ নিয়েছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু অনেক বড় বড় অভিযোগ আছে। এগুলো আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা এগুলা জানতে পারি। কিন্তু অন্য করবে এই জন্য আমারটা জায়েজ হয়ে যাবে, এই ধারণায় আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের একটি সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক সংগঠন।
এদেশের মানুষ বারবার সুযোগ পেলেই এই দলকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন। তাই আমরা মনে করি যে অবশ্যই এই দেশের প্রতি এবং দেশের জনগণের প্রতি সবচেয়ে যে বড় যে দায়িত্বটা রয়েছে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। অবশ্যই বড় রাজনৈতিক দল। এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমাদের কোনো ছাড় নেই। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিও এই ধরনের অভিযোগ যখন আমাদের কাছে আসছে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। আপনার ঢাকা মহানগর বিএনপি দক্ষিণে যেসব অভিযোগ আপনাদের কাছে কতগুলো অভিযোগ এসছে এবং সেগুলোর ভিত্তিতে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? আমি আপনাকে এক পারফেক্ট সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু অভিযোগ আসার পরে সেখানে আমাদের তদন্ত কমিটি করা হয়েছে, যে কোনো একটা জয়েন্ট কনভেনার বা একটা মেম্বার দিয়ে 3-4 সদস্য বিশিষ্ট। সেখানে প্রমাণ পাওয়ার সাথে সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেকটি ঘটনায় এই আপনারা যে পদক্ষেপের কথা বলছেন, সেই ধরনের পদক্ষেপ যদি আপনারা নেন তাহলে তো পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটার কথা না। আমরা ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে দুটি কমিটি বিএনপির চলমান, আমরা দেখছি যে আপনাদের দলের ভেতরেও অনেক ভুল বোঝাবুঝি আছে, সেগুলো আপনারা নিরসনে আসলে কতটা মানে সক্ষম হয়েছেন? না, ভুল বোঝাবুঝি বিষয়টা কি, সাংগঠনিকভাবে তো একটা দলে আপনি যদি একটা কমিটির কথা চিন্তা করেন, সে কমিটিতে তো যোগ্য অনেক লোক থাকবে, সবাই অনেক লোক তার প্রত্যাশা করবে সে কমিটিতে আসবে, সে একটা ভালো জায়গায় থাকবে, এটার মধ্যে কোনো ভুল বোঝাবুঝির কিছু নেই আমি মনে করি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অতীতের যে কোনো সময় থেকে এখন অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর। বিশেষ করে আপনি যে আলোচনায় আমরা আসছিলাম সেটা হলো গিয়ে দলের সুনাম রক্ষার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যে কোনো সময়ে কঠিন যে কোনো সিদ্ধান্ত তারা নিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখছি যে সরকার নানা কারণে সরকার এক ধরনের সংকটে পড়ে যাচ্ছে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম তাদেরকে সামলাতে হচ্ছে একদিকে, অন্যদিকে সংস্কারের যে প্রক্রিয়া সেটি তারা চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে একটি আহ্বান ছিল বা প্রত্যাশা ছিল নির্বাচন, সেটিও আয়োজন করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে সরকার আসলে ওইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি আর আমরা দুর্নীতির রাশ টানা যেটি বলি না কেন, এটি আসলে কি কারণে হচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, এই গভর্নমেন্ট তো তত্ত্বাবধায়ক সরকারের আদলের গভর্নমেন্ট একটা। তা আমরা অতীতে যে তত্ত্বাবধায়ক সরকারগুলি দেখেছি যারা নির্বাচনকালীন গভর্নমেন্ট, সেখানকার আপনারা দেখবেন যারা প্রধান উপদেষ্টা সহ যারা বিভিন্ন উপদেষ্টা ছিল তাদের কিন্তু ব্যাপক পরিচিতি এবং অবস্থানে যেটা হাইট, এটা কিন্তু ওরকম লেভেলে ছিল। তাই এখানে কিছু লোকজন, এখানে কিছু উপদেষ্টা রয়েছে যারা ওইভাবে একটা রাষ্ট্র পরিচালনার জন্য তাদের অভিজ্ঞতার অভাব, তাদের অবস্থানগত একটা ব্যাপার আছে। তাই এই দিক দিয়ে আমি মনে করি যে এই সরকারের আরেকটু ভেবেচিন্তে, আরেকটু যারা রাষ্ট্র পরিচালনার কিছু অভিজ্ঞতা রয়েছে এবং এই রকম কিছু আপনার উপদেষ্টা যদি তারা নিতে পারতো তাহলে আমার মনে হয় যে তারা সফল হতো। তারপরও আমাদের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন যে ইউনুস গভর্নমেন্টকে আমাদের ব্যর্থ করে দেওয়া চলবে না। আমরা যে কোনো বিষয়ে গভর্নমেন্টের পাশে আমরা রয়েছি। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় চায় যে এই সরকার সফল হোক, এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন মধ্য দিয়ে তার যে কাজ এটি সুন্দরভাবে সমাপ্ত করুক, সেই জন্য বিএনপি সবসময় এই সরকারের পক্ষে রয়েছে। কিন্তু সেই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ঠিক করতে কি সরকার এখন পর্যন্ত কি কাজ শুরু করেছে? আমরা তো সেই ধরনের পরিস্থিতি দেখছি না। বিশেষ করে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা এখনো বসে আছেন, সেই বিষয়গুলো তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা হচ্ছে কি, নির্বাচনে তো গভর্নমেন্ট এখনো একটা রোডম্যাপ যেটা ঘোষণা করেছে তারা আগামী বছর 2026-এর ফেব্রুয়ারি মাসে করবেন। আর বিভিন্ন জায়গায় যে প্রশাসনে যে আওয়ামী লীগের যে দোসররা যারা সুবিধাভোগী তারা আছে, এটা সত্য কথা। এটা আমরা পত্রপত্রিকা বা আমরা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি। এইখানে সবচেয়ে বড় সমস্যা যে আওয়ামী লীগের এই ধরনের দোসর যারা শেখ হাসিনারকে ক্ষমতায় টিকে রাখার জন্য এতটি বছর
যারা এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে রেখে একটা ভালো নির্বাচন করা খুব টাফ। তারপরেও এখানে আরেকটা বিষয় বলি, যেটা হলো যে এই নির্বাচন করার জন্য এই সরকারের যে সদিচ্ছা, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে মানুষ কিন্তু মাঝে মধ্যে কিন্তু সন্দেহ করে যে নির্বাচন তারা করবে কিনা বা করতে পারবে কিনা। সেখানে সরকারের আর একটু ক্লিয়ার করা দরকার, যাতে করে মানুষ আশ্বস্ত হয়। আর নির্বাচনটা এই জন্যই দরকার যে এই দেশের মানুষ গত 3টি নির্বাচনে খুনি হাসিনার শাসনামলে তারা ভোট দিতে পারে নাই। মানুষ কিন্তু দেখবেন যে এই দেশের যত সমস্যা, এই সমস্যাকে কিন্তু তারা একটা জায়গায় নিয়ে অ্যাড্রেস করে, সেটা হলো নির্বাচন। আপনি নির্বাচন দেন, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক, তাহলে মানুষ মনে করে যে অন্য অন্য সমস্যাগুলি সমাধান করা সম্ভব, যেটি এই সরকার সমাধান করতে পারছে না। কারণ সমাধান করার জন্য যে ধরনের মেধা বুদ্ধি সম্পন্ন মানুষ দরকার, আমি মনে করি ইউনূস সাহেবের পাশে সেই ধরনের লোকের খুব অভাব রয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের অনভিজ্ঞতা কিংবা অপ্রতুলতা রয়েছে, এটি যেমন সত্যি, পাশাপাশি এটি একটি নির্বাচিত সরকার নয় যেহেতু, বা রাজনৈতিক সরকার নয়, যে কারণে তাদের আসলে এই ধরনের সংকট সমাধান করা সম্ভব নয়। তারা যদি একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায়, জনগণ যাকে রায় দিবে সে যদি আসে, ওই ধরনের একটা পরিবেশ তৈরি করলে তখন হয়তো দেশের সব ধরনের সংকট মোকাবেলা করা সম্ভব হবে। ঠিক আছে, কিন্তু সামনে একটি নির্বাচন, আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচন কমিশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কিন্তু অনেক অভিযোগ এই মুহূর্তে আমরা পাচ্ছি। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বারবার সেই অভিযোগটি করা হচ্ছে। তো আবার আমরা দেখলাম যে এনসিপির অনেক নেতা আবার এটিও বলছেন যে লন্ডন গিয়ে প্রধান উপদেষ্টা সেখানে একটি মন্তব্য, আসলে এই ধরনের মন্তব্য কতটুকু বলা যায় আমি জানি না, যে সেখান থেকে দীক্ষা নিয়ে এসছেন লন্ডন গিয়ে, এই ধরনের মন্তব্য। তাহলে কি এনসিপির পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে এই সরকার, নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করবে, এইরকম একটি অনাস্থা কিন্তু দেয়া হচ্ছে? তো তাহলে আপনারা নির্বাচনটি কিভাবে করবেন? এটা হলো গিয়া, যারা বলছে তারা কিন্তু তাদের সুবিধার জন্য বলছে। আমি মনে করি লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন একটি রাষ্ট্রীয় সফরে, সেটি ছিল তার একটা পুরস্কার গ্রহণ অনুষ্ঠান। আর লন্ডনে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, তার সাথে তিনি দেখা করেছেন। লন্ডনে তো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গিয়েছিলেন, কিন্তু সে কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতে যাননি। সে কিন্তু তার ব্যক্তিগত কাজে গিয়েছিলেন এবং সেখান থেকে সে কিন্তু তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করেছেন। তাই আমরা মনে করি এই ধরনের স্ট্যান্ডবাজি কথাবার্তা বলে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বা নির্বাচন হতে না দেওয়া, বা অন্য কোনো লাইনে নিয়ে যাওয়া, এটি কিন্তু মানুষ বুঝে। আজকে এনসিপি যে কথাগুলি বলছেন, আমি তাদের প্রতি এখনও সম্মান রেখে বলছি। কারণ সেই জুলাই আগস্টে তারা যারা এখন রয়েছেন, তারাও রাজপথে ছিলেন। তাদেরকে আমি, তাদের অবদানকে আমি ছোট করব না, কিন্তু তাদের ভাবতে হবে এদেশের মানুষ কিন্তু এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই ভোটের জন্য এদেশের মানুষ বছরের পর বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে। আর সেই ভোটের বিরুদ্ধে যদি এনসিপি যায়, ভোট হতে না দেয়, ভোটকে বিলম্বিত করে, জনগণের আমানত যদি তারা খেয়ানত করে, সে আমানতকে তারা রক্ষার বিরুদ্ধে তারা যায়, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে যাবে না। সেটি ঠিক আছে, কিন্তু আবার লেভেল প্লেইং ফিল্ডের তো দরকার আছে। সব দল যাতে বলে যে হ্যাঁ একটি পরিবেশ তৈরি হয়েছে, তখন আপনি একটি নির্বাচন। এটা আমাদেরও সন্দেহ রয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলেছেন, তিনি ছাত্রদের দল গঠন করার জন্য বলেছেন, যারা উপদেষ্টায় রয়েছেন। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ নয়। তিনি একটা দুঃসময় দায়িত্ব নিয়েছেন। আপনি বলছেন যে উপদেষ্টাদেরই দল ক্ষমতায়, আমরা ধরে নিলাম, আমরা যদি কোনোভাবে একটু ধরেও নেই যে উপদেষ্টারা অনেকেই আছেন। আবার আজকে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে এক উপদেষ্টার বাবা বিএনপির একটি ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তো সেক্ষেত্রে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। এখানে একটা কথা কি, আমি সেই মানুষটাকে ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে, কারণ
সে আগে থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এটা আপনারা জানেন? সে ওই ইউনিয়ন বিএনপির এর আগের কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। তা কমিটি অবশ্যই 5ই আগস্টের পরে হয় নাই, অনেক আগে হয়েছে। একটা ইউনিয়ন বিএনপির যখন কমিটি হয় মিনিমাম 2 বছর বা 3 বছরই ধরেন, তা সে যদি 2 বছর আগে হয় তাহলে তো আগে। তো খুনি হাসিনার সময় কিন্তু সে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত ছিল। হতে পারে তার ছেলে অন্য মতদর্শের, বা হতেই পারে। বিএনপি তো সকল মতদর্শকে সম্মান করে বিএনপি রাজনীতি করছে। সেখানে সে বিএনপির পরীক্ষিত একজন নেতা, এবং ওই এলাকায় যে বিএনপির কাউন্সিল হয়েছে ইউনিয়ন বিএনপির, সেই কাউন্সিলে সে সর্বোচ্চ ভোট পেয়ে সে সাধারণ সম্মত নির্বাচিত হয়েছে। না, আমি বলছি যে এটি নিয়েও তো প্রশ্ন উঠতে পারে, না আগে জড়িত থাকুক বা প্রশ্ন করলে করতে পারে, এটা অন্য কথা। আপনারা যেমন করছেন কিন্তু দেখতে হবে তারা সরকারের স্নেহধন্য ওই এনসিপি নেতারা। না, এটা তো প্রমাণিত, এটা তো আজকে প্রমাণিত। কোন জনগণ সবসময় বলে এই কথা, তাদের কিংস পার্টি গভর্নমেন্টের থাকা অবস্থায় তারা দল করছেন, কেউ গভর্নমেন্টে আছেন, কেউ সেখান থেকে বেরিয়ে গেছেন, আবার তারা মাস্ক পরে একসাথে মিটিং করছেন। তারা যখন যেটা চায় সেটা তারা করতে পারে। মিনিস্ট্রি তাদের লোকজন বসে রয়েছে, তারা ফাইল দেখে, তাদের কথায় সচিবরা চলে। এটা কিন্তু বাংলাদেশের জনগণের মুখে মুখে, একথা কিন্তু আপনি আটকাতে পারবেন না, এটা কিন্তু প্রমাণিত। কিন্তু আমরা এখানে আমরা সন্দিহান যে লেভেল প্লেইং ফিল্ড এরা নষ্ট করবে কিনা। সেখানে যদি নিউজ গভর্নমেন্ট তার যদি স্ট্রিক্ট থাকে, আমি মনে করি এটা অসম্ভবের কোনো বিষয় না। তার যদি স্ট্রিক্ট থাকে, যে নিউজ গভর্নমেন্ট যদি মনে করে যে একটি নিরপেক্ষ নির্বাচন করব এবং প্রশাসনকে তারা নিরপেক্ষ করে দিবে, আমি বলছি না যে প্রশাসন কারো দিকে ঝুঁকে থাকবে, তা না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। জনগণ যাকে পছন্দ হয় জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। না, এটি তো সবারই প্রত্যাশা। আমরা আসলে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বলবেন দয়া করে যে এই নির্বাচনের যে প্রক্রিয়ার মধ্যে হয়তো কয়েক মাসের মধ্যে হয়তো নির্বাচনের শিডিউলও ঘোষণা করে দিবে নির্বাচন কমিশন, তখন আসলে এই কথা বলবারও কোনো স্কোপ থাকবে না। তখন দ্রুতই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে যেতে হবে। কারণ 5 আগস্টের পর কিন্তু সেরকম একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে বিভেদ নয়, আসলে রাজনীতি কাদা ছড়াছড়ি নয়, রাজনীতিতে সব দল মিলে একটি ঐক্যমত্য জায়গায় পৌঁছতে হবে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, এইসব প্রশ্নে, এবং দেশের যে সার্বভৌমত্ব রক্ষা, সেই সব বিষয়গুলোতে। তো আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালিয়ে চলে যাওয়ার পর সেই প্রত্যাশার বিষয়টি কিন্তু সবার মাথায় রয়েছে। আর সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটি আমরা ধরেই নিতে পারি, যতই আশঙ্কা থাকুক না কেন। কারণ সবাই তো সেটি করতে হবে মিলে, তা নাহলে দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার যে এক্সিট, সেটি তো আর থাকছে না। তাহলে সেই জায়গায় যদি আমরা বলি যে নির্বাচন কমিশন এবং সরকার কি পারবে আশঙ্কামুক্ত একটি নির্বাচন করতে, আপনার কি মনে হয়? একেবারে সবশেষ প্রশ্ন। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়গুলো মাঝে মধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে জানি, গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে যে এত তারিখ থেকে এত তারিখ বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অক্ষর কথা বলেছে। যখন খুনি হাসিনার শাসনামল ছিল তখনও বলেছে অক্ষের কথা। এখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই কথা বলেছে যে হাসিনাবিহীন এই বাংলাদেশে সকল দল যারা গত 17টি বছর মাঠে ময়দানে থেকে লড়াই সংগ্রাম করেছে, যারা ত্যাগ করেছে, যাদের অবদান রয়েছে, সকলকে একটি প্ল্যাটফর্মে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক সংগঠন, আমি নামই বলি বাংলাদেশ জামাত ইসলাম, সবসময় এই 5ই আগস্টের পরে সংস্কারের কাজ যখন চলছে, এটা হলে ওটা করব না, না হলে নির্বাচন করব না, তো এই কথাগুলি কিন্তু জনগণ কিন্তু ভালোভাবে নেয় না। জনগণ কিন্তু পজিটিভ কথা শুনতে চায়। জনগণ চায় ঐক্য, জনগণ শান্তি চায়। কারণ গত 17টি বছর হাসিনার দুঃশাসনে আমরা বলবো শুধু রাজনৈতিক দলের নেতাকর্মী না, সাধারণ মানুষ কিন্তু অত্যাচারিত ছিল, তারাও কিন্তু এর থেকে রেহাই পায়নি। আপনাদের মাধ্যমে আমরা এই নিউজগুলি আমরা দেখেছি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, বিভিন্ন ব্যবসায়ী, তারাও কিন্তু গুমের শিকার হয়েছিল। তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত ছিল না, শুধু তাদের ব্যক্তি মত প্রকাশ করা, বা তারা আওয়ামী লীগ করছে না, বা কোনো কারণে তারা সরকারের একটু সমালোচনা করছে, এই কারণে তাদেরকে গুম করে রাখা হয়েছে। তাই আমরা মনে করি যে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে
আহ, এই এই দেশের মানুষ রক্ষা পেয়েছে। আমি মনে করি এখন ঐক্যের কোনো বিকল্প নেই। কিন্তু যারা আজকে এইভাবে হুমকি দিচ্ছে, যেমন পিয়ার না হলে নির্বাচন করব না, আরে ভাই, পিয়ার তো এই দেশের মানুষ জানে না। 17 বছর লড়াই সংগ্রাম তো পিয়ারের জন্য হয়নি। 17 বছর লড়াই সংগ্রামে কোনো মানুষ কি বলেছে, কোনো রাজনৈতিক সংগঠন বলেছে যে পিয়ার চাই? মানুষ কি বলেছে? আমার ভোটের অধিকার চাই, আমার গণতান্ত্রিক অধিকার চাই, আমি দেশে শান্তি চাই, স্বৈরাচারের পতন চাই, আমি ব্যাংক লুট চাই না, মানুষ খুন গুম আমি চাই না। এই কথাগুলি বলেছে সকল রাজনৈতিক সংগঠন। কেউ তো পিয়ারের কথা বলেনি। এখন আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা বলবেন, কিন্তু আমি মনে করি যে একটি রাজনৈতিক সংগঠনের ওইটাই বলা দরকার, জনগণ কি চায়, মানুষ কি চায়, মানুষ কি প্রত্যাশা করে, সেটি একটি রাজনৈতিক দলের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। এটি হলো একটা রাজনৈতিক দলের কথা। তো এখন আসলে আপনার প্রত্যাশা কি থাকবে সামনে নির্বাচন সামনে রেখে? তারপর আমরা প্রত্যাশা করি যে যে সংবিধান সংস্কার যে কমিশন রয়েছে বা বিভিন্ন যে সংস্কার কমিশনগুলি রয়েছে, সেইখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি যাচ্ছেন। আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি ভূমিকা রাখছেন, একটি টিম কাজ করছে, সেখানে অন্য অন্য দলের কাজ করছেন। এবং যারা আজকে এই দেশের একটি শান্তিপূর্ণ যে অবস্থান থেকে তারা দেশকে অন্য একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারা সেখান থেকে ফিরে আসবেন এবং দেশের জনগণ যেটা চাচ্ছে তার সাথে তারা একমত থাকবেন। এই প্রত্যাশা আমি করছি। মানে সুন্দর একটি নির্বাচনের লক্ষ্যে একটি নির্বাচন, সেখানে জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতায় আসবে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো আপত্তি নেই। যাকে ভোট দেবে জনগণ সেই সরকার গঠন করবে। অবশ্যই সেটি জনরায় হতে হবে। লিটন মাহমুদ, আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার পক্ষ থেকে। আমি আবারও ভিওডি বাংলার আপনাকে এবং আপনাদের সকল কলাকুশলী এবং কর্মকর্তা বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শক বৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি। লিটন মাহমুদ বলছিলেন যে বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে একটি ঐক্যমতে অবশ্যই পৌঁছাতে হবে। কেননা 5 আগস্টের পরে সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের গণতন্ত্র এবং ভোটাধিকারের স্বার্থে সবাইকে এক মঞ্চে আসতে হবে এবং একমত হতে হবে, ঐক্যমত্য তৈরি করতে হবে। তা না হলে আমাদের গণতন্ত্র বারবার যেমন হোঁচট খাচ্ছে, আবারও সেই হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই আমরা সবাই প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ গঠনে সবাই আবারও ঐক্যমত্য হয়ে একটি সুন্দর নির্বাচন করতে সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।